আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 21 লিখেছেন সালমা চৌধুরী। রাত 9টা বাজে। আবির বাড়ি ফিরে রুমে ঢুকে দেখল মেঘ বিছানায় ঘুমিয়ে আছে। মেঘকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে দেখে আবির মেঘের কপালে গালে গলায় হাত দিয়ে দেখল জ্বর আছে কিনা। না, জ্বর নেই। আবির ফ্রেশ হয়ে এলো। এসেও দেখে মেঘ ঘুমাচ্ছে। তাই সে নিচে চলে গেল। নিচে মালিহা খান, হালিমা খান, আকলিমা খান সবাই একসঙ্গে গল্প করছে। পাশেই মিম বসে টিভি দেখছে। আদি মাঝে মাঝেই মিমের হাত থেকে রিমোট কেড়ে নিচ্ছে। সেই নিয়ে আবার দুই ভাই বোন মারামারিও করছে। আমি সবাইকে এক নজর দেখে রান্নাঘরের দিকে গেলাম। কফির জন্য গরম পানি বসাতে যাবে। তখনই মালিহা খান ডেকে বলল, "কি রে আবির, কখন আসলি? আর আমরা সবাই এখানে থাকতে তুই কেন কফি করতে যাচ্ছিস?" আবির বলে উঠল, "সমস্যা নাই আম্মু, তোমরা গল্প করো, আমি করে নিতে পারবো।" একথা শুনে মালিহা খান সকলের সাথে আবার গল্পে মনোযোগ দিল। আবিরকে নিচে দেখে মিম আর আদি কিছুটা শান্ত হয়ে গেল। আবির তার মন মতো কফি বানাচ্ছে। কফি হাতে উপরে যাওয়ার সময় বলল, "আম্মু, মেঘ কি রাতে খেয়েছে?" মালিহা খান বলল, "না, সন্ধ্যাবেলা বলল ভালো লাগছে না, তাই উপরে চলে গেল।" "ঠিক আছে, ওর খাবারটা প্লিজ উপরে পাঠিয়ে দিও।" আকলিমা খান বলে উঠল, "আবির, তুমি উপরে যাও, আমি নিয়ে আসছি। তোমারটাও কি উপরে নিয়ে আসবো?" "না কাকিমুনি, আমি একটু পর নিচে এসে খেয়ে নেব।" বলেই আবির সিঁড়ি বেয়ে বড় বড় কদম ফেলে উপরে চলে গেল। মিম আর আদি এতক্ষণ মনে হয় নিঃশব্দ বন্ধ করে রেখেছিল। আবির যাওয়ায় একটা দীর্ঘশ্বাস ফেলে দুজন আবার রিমোট নিয়ে কাড়াকাড়ি শুরু করলো। এ পর্যায়ে আকলিমা খান ধমকের সুরে বলল, "এক্ষুনি টিভিটা অফ করে খেতে যাও।" মিম আর আদি দুজনকে ভেঙচি কেটে আবার টেবিলে গিয়ে বসল। হালিমা খান মেঘের খাবারটা আকলিমা খানের হাতে দিয়ে বলল, "উপরে দিয়ে আসতে।" মালিহা খান মিম আদিকে খেতে দিচ্ছে। খাওয়ার মাঝেই ওরা আবার ঝগড়া করছে। আকলিমা খান এক ধমক দিয়ে তারপর মেঘের রুমের দিকে চলে গেল। আকলিমা খান দরজার একটু ঠকঠক করে বলল, "আসবো?" ভেতর থেকে আবিরের কণ্ঠ ভেসে আসলো, "এসো কাকিমুনি, ভিতরে এসো।" আকলিমা খান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে দেখল আবির খাটের একপাশে হাতে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছে। পাশে মেঘ বিভোরে ঘুমাচ্ছে। আকলিমা খান পাশের টেবিলে খাবারটা রেখে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, "আবির, ওকে ডেকে খেতে নিতে বলো। না খেয়ে ঘুমাতে দিও না।" আবির শান্ত কণ্ঠে বলল, "ঠিক আছে কাকিমণি।" আকলিমা খান চলে যেতেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে বলল, "ম্যাম, শুনতে পাচ্ছেন?" মেঘ কিছুটা নড়েচড়ে অন্যদিকে ফিরে আবার ঘুমিয়ে গেল। আবির মোহনীয় কণ্ঠে আবার বলল, "ম্যাম।" মেঘ একটু নড়েচড়ে সেই চিরচেনা কণ্ঠে জবাব দিল, "হুম।" আবিরের ডাকে মেঘের ঘুম না ভাঙায় আবির মেঘকে কোলে তুলে ব্যালকনির সোফাতে নিয়ে বসালো। হঠাৎ মেঘ চোখ খুলে হতভম্ব হয়ে গেল। আবির কখন এলো আর সে সোফাতে কি করছে? আবির শান্ত দৃষ্টিতে মেঘের হতভম্ব মুখের পানে তাকিয়ে আছে। মেয়েটা একটু পাগল, না অনেকটাই পাগল। পাগল না হলে কেউ সোফায় কিভাবে আসলো সেটা নিয়ে এখন ভাবতে বসে। আবির হাসল। হঠাৎ আবিরের হাসির মৃদু শব্দে মেঘের ধ্যানমগ্ন হলো।
আবিরের দিকে তাকিয়ে বলল, হাসছেন কেন? ভাবছি। কি ভাবছেন? ভাবছি তোর মতো আরেকটা বউ থাকলে আমার পাবনা যাওয়া কেউ আটকাতে পারবে না। মেঘ চোখ গোল গোল করে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। কি বলছে এসব আবির ভাই? তার আরেকটা বউ? এসব ভেবেই মেঘের মুখশ্রী কালো আধারে ঢেকে গেল। আবির আবার হাসল, বলল, সাধ্যেই আমি তোকে তার কাটা বলি। মেঘ গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির খাবার মেখে মুখের সামনে ধরে বলল, অনেক কথা হয়েছে, অনেক কথা হয়েছে, এবার এবার তো খেয়ে নে। মেঘ কিছু বলছে না, বেলকনির বাইরের দিকে তাকিয়ে আছে। আবির মেঘের চিবুক ধরে টেনে তার দিকে ফেরালো। কিন্তু একে এত সামান্য ব্যাপারে মেঘ কান্না করছে। আবির শুনেছে এ সময় নাকি মেয়েদের মুড সুইং হয়, তাই কি মেঘ এমন করছে? আবির মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, সরি ম্যাম, প্লিজ রাগ করবেন না। মেঘ আবিরের বুকে মাথা রেখেই ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল। ওকে কিছুটা শান্ত করার পর আবির মেঘকে খাইয়ে দেওয়া শুরু করেছে। আজকাল মেঘ কিছুতেই খেতে চায় না, সব কিছুতেই অনীহা দেখায়। তাই ওকে খাওয়ানোর দায়িত্বটা আবিরকেই নিতে হয়। আবিরের এত যত্নের কারণে বাড়ির বাকিরাও একটু নিশ্চিন্তে থাকে। অবশ্য দুদিন আগেও আবির মেঘের অবস্থা দেখে কিছুই জানতো না। মেঘের খাওয়ার অনীহা দেখে আবির খাইয়ে দিত। তো এই পর্যন্ত ছিল আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 এর পর্ব 21। আমি এখন পর্ব 22 পড়ছি। আমার এত দেরি করে ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার মোবাইলের একটু সমস্যা ছিল, প্লাস আমার আব্বু অনেক অসুস্থ ছিল, সেজন্য আমি অনলাইনে আসতে পারিনি। ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। আমি যত দ্রুত সম্ভব ভিডিও আপলোড করব। পরবর্তী পর্বগুলো আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। আবির মেঘকে খাইয়ে দেওয়া শেষ, বিছানায় শুইয়ে দিয়ে বলল, এখানে চুপ করে শুয়ে থাকো, আমি নিচে যাচ্ছি। মেঘ আবিরের এক হাত টেনে বলল, প্লিজ তাড়াতাড়ি আসবেন, আমার একা একা ভালো লাগে না। আবির একটু হাসল, বলল, ডিনার করে চলে আসব। বলেই আবির মেঘের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে গেল। নিচে যেতে যেতে তানভীরকে কল দিল। তানভীর, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভাইয়া তুমি বড্ড অদ্ভুত প্রশ্ন করো। মাত্র কয়েক ঘন্টা আগেই তো তোমার সাথে দেখা হলো, এর মাঝে খারাপ কিভাবে থাকবো? আগের মতোই ভালো আছি আলহামদুলিল্লাহ। যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না ভাইয়া, যে কাজে তুমি তোমার ছোঁয়ায় না ভাইয়া, যে কাজে তুমি তোমার ছোঁয়া দিয়েছ সেখানে কোনো অসুবিধা হতেই পারে না ইনশাআল্লাহ। আর চাপা মারতে হবে না, পৌঁছে কল দিয়ে জানাইস আমাকে। আর শোন, বলো ভাইয়া, যে কোনো সমস্যায় আমাকে জানাতে ভুলবি না। বন্যার খেয়াল রাখবি। ভাইয়া তুমি শুধুই টেনশন করছো,
তুমি মেঘের খেয়াল রেখো। আমার বোনটা নিজেই একটা বাচ্চা, ওকে কোনো কারণে রাগ দেখিও না প্লিজ। আমার বইয়ের আমার বইয়ের কথা চিন্তা করে না। আবির বলে উঠল, আমার বইয়ের কথা চিন্তা না করে তুই তোর বইয়ের কথা চিন্তা কর। মেঘ আমার বউ হওয়ার আগে আমার বোন। মেঘ তোমার বউ হওয়ার আগে আমার বোন। আমি বড় নাকি তুই বড়? তুমি ভাইয়া। আমি বেশি জানি নাকি তুই বেশি জানস? তুমি বেশি জানো ভাইয়া। তাহলে শোনেন সমন্ধি ভাই, আপনার বোন আমার জন্মগত বউ। জন্মগত সমস্যা শুনেছি, কিন্তু বাপের জন্মগত বউ শুনিনি। তুই হানিমুন থেকে ফিরে ছোট বোনের জামাইয়ের কাছে ক্লাস করতে আসিস, তোর অনেক কিছু শেখার আছে। তানভীর হাসল। এ পর্যায়ে তানভীরের হাসির শব্দ শুনে বন্যার ঘুম ভেঙে গেল। বন্যা একটু আগেই ট্রেনের কামরায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তানভীরের হাসির শব্দ শুনে সে তাড়াহুড়া করে উঠে বসল। বলল, কি হয়েছে? বাড়ি থেকে কল দিয়েছে? সব কিছু ঠিক আছে তো? বন্যার এমন ঘুম থেকে লাফিয়ে ওঠা এবং অদ্ভুত প্রশ্ন শুনে তানভীর তো প্রায় অবাক। সে ঠান্ডা ও শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে? কোনো স্বপ্ন দেখেছ? পানি খাবে? বন্যা একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, এত রাতে কে কল দিয়েছে? মেঘ এবং বাড়ির লোক সবাই ঠিক আছে তো? তানভীর মিটিমিটি হাসল, বলল, সবাই ঠিক আছে, শুধু আমি ঠিক নেই। কেন, কি হয়েছে আপনার? তানভীর একটু ফিসফিসিয়ে বলল, 1 মিনিট ভাইয়া লাইনে আছে। 1 মিনিট ভাইয়া লাইনে আছে। বন্যা জিভে কামড় দিয়ে বসে বন্যা জিভ বন্যা জিভে কামড় বসিয়ে বলল, ছি ছি, আবির ভাইয়া কলে আছে? কে জানে কতটুকু শুনতে পেয়েছে। হ্যালো ভাইয়া। আবির বলে উঠল, থাক, আর কিছু বলতে হবে না। ছোট বোনের জামাই হয়ে সমুদ্রের হানিমুনের কাবাডের হাড্ডি হওয়ার ছোট বোনের জামাই হয়ে সমুদ্রের হানিমুনের কাবাবের হাড্ডি হওয়ার ইচ্ছে আমার নেই। হ্যাপি জার্নি, বাই। আপনি রাগী ভিলেন ছিলেন জানতাম, কিন্তু ঠোঁট কাটা কবে থেকে হয়েছেন? তানভীর তানভীরের সহজ স্বীকারোক্তি, তোমাকে ভালোবাসার পর থেকে। উফ, আপনাকে নিয়ে আর পারি না। আবির ভাইয়ার সামনে আমাকে লজ্জা না দিলে আপনার চলছিল না, তাই না? কেন, কি এমন বলেছি? ভাইয়া ফোনের লাইনে আছে জেনেও আপনি কেন আমাকে বললেন আপনি ঠিক নেই? ভুল কি বলেছি? এত সুন্দর রাত, ট্রেনে জানালা দিয়ে সনসন করে বাতাস আসছে, ভিতরে ট্রেনের কামরায় আমি আর আমার নতুন বউ হানিমুনে যাচ্ছি। উফ, হাউ রোমান্টিক! ভাবতেই ভালো লাগে, কিন্তু আমার কি কপাল, আমার বউ ঘুমাচ্ছে আর আমি মশা মারছি। বন্যা তানভীরের এমন পাগলামো মাখা কথা শুনে অন্যদিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মনে মনে ভাবছে, এই মানুষটাকে আমি ছোট্ট থেকে চিনি। সবসময় দেখেছি মেঘ আর আমাকে শাসন করতে, ধমকাতে, বকতে। কখনো বুঝতে পারিনি এই রাগী বদমেজাজি মানুষটাই
ভেতরের একটা ছোট্ট বাচ্চার স্বরূপ মনে আছে। কখনো বুঝতে পারিনি এই রাগী বদমেজাজি মানুষটাই ভেতরে একটা ছোট্ট বাচ্চা স্বরূপ মন আছে। সত্যি আজ মনে হচ্ছে জীবনটা পরিপূর্ণতা পেল। তানভীরের সাথে কথা শেষ করে আবির তাড়াহুড়া করে খাচ্ছে। হালিমা খান বলল, কিরে আবির, তানভীরের সাথে কথা হয়েছিল? জি মামুনি, কথা হয়েছে। ওরা ট্রেনে আছে, বলেছে পৌঁছে জানাবে। মালিহা খান বলল, কিরে সব কিছু এত অল্প অল্প করে খাচ্ছিস? আম্মু, তোমার বৌমা ঘরে একা আছে। উপস্থিত সবাই কিছুটা মুচকি মুচকি হাসছে। তাতে আবিরের কোনো কিছু যায় আসে না। বিয়ের আগে মেঘকে কিছুটা দূরে সরিয়ে রাখলেও বিয়ের পর মেঘের প্রতি ভালোবাসা আর দায়িত্ব কোনো কিছুতেই কোনো কৃপণতা করেননি আবির। তার মতে এই এক আবিরের জীবন এক মেঘেতেই সীমাবদ্ধ। এ পর্যন্ত ছিল পর্ব 22। আমি এখন পর্ব 23 পড়ছি। আবির খাওয়া শেষ করে উপরে চলে গেল। হালিমা খান মালিহা খানকে বলল, আপা, মেয়েকে অন্য কোথাও বিয়ে দিলে হয়তো এতটা নিশ্চয়তা থাকতাম না। তোমার ছেলে যেভাবে আমার মেয়েকে আগলে রাখে, হয়তো অন্য ছেলে এভাবে আমার মেয়েকে আগলে রাখতে হয়তো তোমার ছেলে যেভাবে আমার মেয়েকে আগলে রাখে, হয়তো অন্য কোথাও বিয়ে দিলে তা কখনোই করতো না। নিজের মেয়েকে সুখী দেখার জন্য বেশি একটা মায়ের আর কি চাওয়ার থাকে। মালিহা খান বলল, তুই নিশ্চিন্তে থাক, আমার আবির মেঘের খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে। আকলিমা খান বলল, ওদের দুজনকে দেখলে মনটা জুড়িয়ে যায়। আবির থাকতে মেঘকে নিয়ে আমাদের কোনো চিন্তাই করতে হবে না। আবির রুমে ঢুকল, দেখল মেঘ এখনো ঘুমায়নি। সামনে গিয়ে বসল, বলল, ঘুমাওনি এখনো? ঘুম আসছে না। শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ বলল, আহিয়ার আব্বু। আবির সেই চিরচেনা শান্ত কণ্ঠে জবাব দিল, হুম। মেঘ ব্যালকনির দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল, বাহিরে তাকিয়ে দেখুন, আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ উঠেছে। চলুন না, আমরা ছাদে যাই। এত রাতে ছাদে যাওয়া যাবে না, অন্য কিছু বলো। চলুন না প্লিজ। মেঘ, জেদ করো না প্লিজ। তুমি কি ভুলে গেছ তুমি অসুস্থ? এত রাতে ছাদে গেলে তেনারা তোমার ঘাড় মটকে দেবে, জানো? মেঘ একটু ভয় ভয় বলল, সত্যি বলছেন? কিন্তু আপনি তো বলেছেন তেনারা বলতে কেউ নেই। এসব বাদ দাও, চলো আমরা ব্যালকনিতে যাই। ব্যালকনির দিকে তাকিয়ে দেখে সেখানে কি সুন্দর চাঁদের জ্যোৎস্না দীপ্ত ছড়াচ্ছে। মেঘ বলল, চলুন। আবির আর মেঘ ব্যালকনির সোফাতে গিয়ে বসল। চাঁদের আলোতে আবির মেঘের ক্লান্ত অসুস্থ মুখের পানে তাকিয়ে আছে। আবিরের চোখ যেন মেঘের সারা মুখের বিচরণ করছে। এই কয়েকটা দিনের মেয়ের মুখের লাবণ্য অনেকটাই কমে গেছে। মুখে কয়েকটা ব্রণ উঠেছে। মুখটা মনে হয় রক্তশূন্য হয়ে উঠেছে। আমি অক্লান্ত চোখে তাকিয়ে আছি।
মেঘ বলল মেঘ বলল এভাবে কি দেখছেন? আমার আহিয়ার আম্মুকে। আচ্ছা মেঘ, আমাদের আহিয়া এখন কি করছে? মেঘ আবিরের এমন বাচ্চামো প্রশ্ন শুনে কিছুটা হাসল। বলল, আহিয়া আপনাকে বলছে, পাপা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চন্দ্রবিলাস করানোর জন্য। আবির হু হু করে হাসল, বলল, কই আমি তো শুনতে পাচ্ছি না। আমি তো পাচ্ছি, আমিও শুনতে চাই। মেঘ ফিসফিসিয়ে আবিরকে বলল, কাছে আসুন। আবির মেঘের কিছুটা সামনে গিয়ে বসল। মেঘ আবিরের ডান হাতটা তার পেটের স্পর্শ করে বলল, আপনি কি কিছু অনুভব করতে পারছেন? আমাদের বাবুর হৃদস্পন্দন। আবির মাথাটা কিছুটা ঝুঁকে মেঘের পেটে কান দিল, ফিসফিসিয়ে বলল, তুমি এখন কোনো কথা বলবে না, এখন আমাদের বাপ মেয়ের কথা হবে। মেঘ আবিরের পাগলামো দেখে হাসল। আবির বলল, আমার ছোট্ট পরী কি করে? পাপার কথা শুনতে পাচ্ছে? পাপা তোমায় খুব মিস করে। তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে এসো। কথা দিচ্ছি, পাপা তোমায় কাঁধে করে সারা বাড়ি ঘোরাবে, আইসক্রিম কিনে দেবে, চকলেট কিনে দেব। তোমার মাম্মাকে আর কষ্ট না দিয়ে তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো। মেঘ আবিরের কথা শুনে মুচকে মুচকে হাসছে, বলল, তো আপনার ছোট্ট পরী কি বলল? আমার আহিয়া পরী আমাকে বলেছে সে অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসছে। মেঘ আবিরের বুকে মাথা রাখল, বলল, আপনার মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য। জীবনের সকল পূর্ণতার মাঝে সব উত্তম ও সর্বশ্রেষ্ঠ পাওনা হল আমার স্বামী সাজ্জাদুল খান আবির। আবির হাসল, বলল, আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি। তোমাকে না পেলে কি হতো বা আমি কি করতাম তা আমি জানি না। তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য। কারণ তুমি হীনা, এই আবিরের জীবন মূল্যহীন। ট্রেন চলছে, একজোড়া কুপতি ডুবে আছে দুজন দুজনের চোখের মায়ায়। দুজনের চোখের তৃষ্ণা যেন বহুদিনের। মনে হচ্ছে সারা রাত দেখলেও যেন এই তৃষ্ণা মিটবে না। হঠাৎ বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর ট্রেনের বাহিরের দৃশ্য তাকিয়ে একটু হাসল। মনে মনে বলল, মেয়েটা বড্ড বেশি লাজুক। আল্লাহ জানে এই মেয়ের লজ্জা ভাঙাতে আমার আর কি কি করা লাগে। বন্যা মনে মনে ভাবছে, বেহায়া নির্লজ্জ পুরুষ কোথাকার, সর্বক্ষণ প্রস্তুত থাকে কখন কিভাবে কতবার আমাকে লজ্জা দেওয়া যায়। হঠাৎ তানভীর বন্যার হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল গুজাল। বন্যা কিছুটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আছে। তানভীর আরেকটু কাছে এগিয়ে বসে বন্যাকে নিজের দিকে ফেরালো। বলল, বন্যা ফুল, তুমি কি এখনো আমার আগের মতো ভয় পাচ্ছ? বন্যা ফুল, তুমি কি এখনো আমায় আগের মতো ভয় পাচ্ছ? বন্যা বলল, কই না তো। তাহলে আমার দিক থেকে এমন মুখ ফিরিয়ে কেন রেখেছ? আমাকে কি তোমার ভালো লাগে না? বন্যা
তানভীরের ঠোঁটে আঙুল দিয়ে কথা আটকে বলল, এসব কি বলছেন? আমি আপনাকে ভীষণ ভালোবেসে বিয়ে করেছি। এ পর্যন্ত ছিল পর্ব 23। আমি এখন পর্ব 24 পড়ছি। ঠিক আছে? বন্যা বলছে, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। তাহলে তাহলে কিছুই না বলেই বন্যা মাথাটা নিচু করে বসে আছে। তানভীর এক হাত দিয়ে বন্যার থুতনি ছুঁয়ে মুখটা উঁচু করে বলল, বন্যা, আমি জানি আমি একটু রাগী, বদমেজাজি। রাগ হলে ভালো মন্দ মাথায় থাকে না, কিন্তু আমার এত বাজে স্বভাবের মাঝেও একটি চিরন্তন সত্য হলো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। গত কয়েকটা বছর নিজের ভেতরটা এক অসহনীয় যন্ত্রণা কুরে কুরে খেয়েছে। আমি জানি তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে। ভাইয়াকে ছাড়া আর কাউকে কিছু বলতেও পারিনি। যখন তোমার কথা খুব মনে পড়তো তখন ছুটে যেতাম তোমার ভার্সিটিতে, তোমার গলিতে, তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। বহুবার মোখলেস দাদার বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি। মাথার ব্রেন বলতো যে কোনো সময় তোমার বাড়ির কারো কাছে হয়তো ধরা পড়ে যাব, কিন্তু মন মানত না। ছুটে যেতাম তোমার গলিতে, যদি একবার দেখা পাই। মাঝে মধ্যে সৌভাগ্যবশত পেতামও, মাঝে মধ্যে সৌভাগ্যবশত পেয়েও যেতাম। বন্যা নির্বাক, অবাক দৃষ্টিতে তানভীরের মুখের পানে তাকিয়ে আছে। চাঁদের আলোয় তানভীরকে দেখতে অনেক চাঁদের আলোয় তানভীরকে অনেকটা মোহনীয় দেখাচ্ছে। ট্রেনের ঝনঝন শব্দ, জানালা দিয়ে আসা মৃদু মৃদু বাতাস, চাঁদের জ্যোৎস্নার আলো পরিবেশটাকে আরো মধুর করে তুলেছে। বন্যা বলল, আপনি কি আমায় অনেক আগে থেকে ভালোবাসতেন? তানভীর নিশ্চুপ। বন্যা বলল, কত বছর আগে থেকে? তানভীর বলল, প্রায় 4 বছর হলো। বন্যা তো অবাক, বলল, তার মানে এই 4 বছর যাবৎ তার মানে এই 4 বছর আপনি আমার নজরে নজরে রেখেছেন? তানভীরের সহজ স্বীকারোক্তি, শুধু আমি না, তোমার আশেপাশে আরো অনেকেই আছে যাদেরকে বলা আছে তোমার উপরে নজর রাখতে। তুমি কোথায় যাচ্ছ, কি করছো, কোন ছেলের সাথে মিশছ, তা আমাকে বলতো। এবার বন্যা একটু রাগ করল, বলল, অন্য ছেলেরা আমার দিকে নজর রাখত। এবার বন্যা একটু রাগ করল, বলল, অন্য ছেলেরা আমার দিকে নজর রাখত? প্লিজ রাগ করো না, ওরা কেউ তোমার দিকে খারাপ নজর দিত না, জাস্ট তোমার খেয়াল রাখত ভাইয়ের হবু বউ হিসেবে। তাছাড়া তোমার দিকে কেউ খারাপ নজর দিলে তাকে আমি পিটিয়ে আধমরা করে ছাড়ব, যেমনটা তামিমকে করিয়েছিলাম। এবারের কথাটা তানভীর একটু আস্তে আস্তে বলল, তার মানে তামিম ভাইয়ের উপর আপনার আগে থেকেই ক্ষোভ জমাচ্ছিল? তার মানে তামিম ভাইয়ের উপরে আপনার আগে থেকেই ক্ষোভ জেদ জমা ছিল, আর সেটাই বহিঃপ্রকাশ ঘটেছিল আবির ভাইয়ের অ্যাক্সিডেন্টের দিন? বন্যা ফুঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি হিংসুটে ছেলে রে বাবা। তানভীর হাসল, বলল, তুমি আমার, একান্তই আমার। যে তোমার দিকে তাকাবে তার চোখ আমি তুলে নেব। ভুলে যেও না, রাজনীতিতে ছেড়েছি, কিন্তু মারপিট করা আমার রক্তে এখনো বয়ে গেছে। রয়ে গেছে।
বন্যা বলল, আমি কি শুধুই আপনাকে ভিলেনের সাথে তুলনা করি? আপনি তো ভিলেনই, হিংসুটে ভিলেন। মেঘ মেঘ আবিরের কোলে মাথা রেখে ব্যালকনির সোফাতে শুয়ে আছে, আর নজরও আকাশের পানে। কিন্তু আবিরের নজরও কাদিমগিনির মুখে, চোখে, ঠোঁটে। আবির মেঘকে দেখছে আর মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটা সময় মেঘ ঘুমিয়ে পড়ল। আবির মেঘকে পাজা কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে মেঘকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 9টা বাজে। হালিমা খানের ফোনে তানভীরের কল এসেছে। ওকে সকলের সাথে কথা হয়েছে, কিন্তু বাড়ির তিন কর্তা আর আবিরের কোনো সকলের সাথে কথা হয়েছে, কিন্তু বাড়ির তিন কর্তা আর আবিরের কোন সকালেই অফিসে চলে গেছে। মেঘ এই মাত্রই নিচে নেমে এসেছে। বলল, আম্মু, কে কল দিয়েছে? ভাইয়া? হালিমা খান বলল, হ্যাঁ, নে কথা বল। হ্যালো ভাইয়া, কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বন্যা বিবি কই? এই তো কাছে আছে, নে কথা বল। বন্যা বলল, হ্যালো ননদিনী। মেঘ বলে উঠল, কেমন আছো ভাবি আমার? ভালো, তুই কেমন আছিস? আমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো আছে। তোরা কখন পৌঁছেছিস? আমরা প্রায় মাঝরাতেই পৌঁছে গেছি, কিন্তু এত রাত হওয়ায় বাড়িতে কল দিয়ে জানায়নি। সকালে কল দিলাম। ও। তানভীর বন্যার কথা শুনে মিম দৌড়ে ছুটে এলো। বলল, মেঘ আপু, ফোনটা আমাকে দাও না প্লিজ, আমরা বন্যা ভাবির সাথে কথা বলবো। বন্যা ফোনের ওপাশ থেকে ওদের চিল্লাচিল্লি শুনে বলল, মিম কি করে? মহারানীর আজ কলেজ নেই, তাই মাত্র ঘুম থেকে উঠল। মিমের কাছে দে ফোনটা। হ্যালো বৌমনি, কেমন আছো? ভালো কুটি ননদ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শোনো বৌমনি। বলেন মহারানী। বান্দরবনের সুন্দর সুন্দর স্পটের ভিডিও করে আনবে। সেই ভিডিও নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। পাশ থেকে তানভীর বলে উঠল, ওকে পাকা মেয়ে, একবার বাড়ি ফিরি, তারপর মজা বোঝাবো। তো এই পর্যন্ত ছিল পর্ব 24। আমি এখন পর্ব 25 পড়ছি। আদি এসে মিমের কাছ থেকে ফোনটা নিয়ে বলল, হ্যালো বৌমনি। বন্যা বলল, বলো দেবর, বলো ছোট দেবর। তুমি মিম আপুর কথা ছাড়ো, ওর কোনো কথাই তুমি শুনবে না। ও তাই বুঝি? তাহলে কার কথা শুনবো? আমি আছি না, তোমার ছোট্ট বর। বন্যার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি বলছে এই পাকা ছেলে? পাশে তানভীর চিৎকার দিয়ে উঠল, কিরে আদি, শেষ পর্যন্ত কেঁদে কেঁদে আমার বউটাকেও নিয়ে যাবি? বন্যা মৃদু মৃদু হাসছে আর বলছে, হিংসুটে বর আমার। আদি বলল, ভাইয়া, নিয়ে যাচ্ছি না তো, ভাগ করছি। তুমি বড় বর আর আমি ছোট বর। পাশ থেকে মেঘ আদির কান টেনে ধরল আর বলল, আজকাল বড্ড পেকেছিস তাই না? অপেক্ষা করেন, আবির ভাই বাড়িতে ফিরুক, তাকে জানাতে হবে। আবিরের নাম শুনতেই আদি ছুটে পালালো। সবাই আদির কাণ্ড দেখে হাসল। মিম
মিম গিয়ে ছোপায় বসলো মেঘের পাশে। মিম টিভিও দেখছে, আবার গুনগুনিয়ে গানও গাইছে। মেঘ কপাল কুঁচকে মিমের দিকে তাকিয়ে আছে। সেদিকে মিমের কোনো খেয়াল নেই। মেঘ মাঝে মাঝে খেয়াল করে মিম আজকাল একটু বেশি খুশি থাকে। মিম আজকাল একটু বেশি খুশি থাকে। মেঘ বলল, কিরে, তোর কি খবর? কিসের খবর? কয়টার খবর? তোকে দেখে মনে হচ্ছে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। মেঘ চোখ দুটো ছোট ছোট করে বলল, কাহিনী কি? মিম বলল, আপু, তুমি যে কি বলো না, আজকাল কি হাসাও যাবে না? মিম বসা থেকে উঠতে বলল, ধুর, আজকাল এই বাড়িতে হাসলেও সমস্যা। মেঘ অবাক কণ্ঠে তাকিয়ে বলল, এই আবার কি হলো? রাকিব বলছে, কিরে আবির, শুনলাম কাল অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিস, বাসায় কি কোনো সমস্যা? আবির বলল, না রে, তেমন কিছু না। আজকাল তানভীর আর বন্যা হানিমুনে গিয়েছে, ওদের বিকেলে স্টেশনে দিতে গিয়েছিলাম। তাছাড়া মেঘের শরীরটাও আজকাল ভালো ছিল না। রাকিব বলল, মেঘ এখন কেমন আছে? ভালো। তোর কথা বল। তোকে তো বলেছিলাম 1 সপ্তাহ অফিসে আসতে না, 4 দিন পরেই চলে আসলি যে। একটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেই তো হতো। রাকিব বলল, জানি, কিন্তু অনেক কাজ পেন্ডিং হয়ে আছে এই কয়েকদিন। জানি, কিন্তু অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে এই কয়েকদিনে, তাই ভাবলাম তোর উপর এত চাপ না দিয়ে অফিসে চলে আসি। প্রয়োজন ছিল না এ সময় তোর রিয়ার পাশে থাকা বেশি দরকার ছিল। রিয়া আর বেবি কেমন আছে? রাকিব বলল, ভালো। মেঘের কথাটা শোনার পর থেকেই বারবার মেঘের কথাই জিজ্ঞাসা করছিল। জান্নাতও বলল কয়েকদিনের মধ্যে মেঘকে দেখতে যাবে। আবির বলছে, যেতে বলিস জান্নাতকে। ভেবেছিলাম মেঘকে নিয়ে তাদের বাড়িতে যাব রিয়া আর বেবিকে দেখতে, কিন্তু আম্মু আর মামনি বলল বাবুর 1 মাস না হওয়া পর্যন্ত মেঘ সেখানে যেতে পারবে না। রাকিব বলল, সমস্যা নেই, পরে এক সময় নিয়ে যাস। তো এই পর্যন্ত ছিল পর্ব 25। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।